ভুল কিছু বলেছে বলে, কারণ উনি তো আর অনুব্রতর মতো নিজের চরিত্রটাকে বার করে দেননি। উনি তো কাউকে কোনো রেপ থ্রেট দেননি। উনি নারীকে দেবীর সাথে তুলনা করে ছোট পোশাক পরার কথা বারণ করেছে, এটা ওনার ব্যক্তিগত মতামত। নারী বিদ্বেষী বিজেপি নাকি নারী বিদ্বেষী তৃণমূল নাকি নারীদের ভোগ্যপণ্যে পরিণত করবার একদম সঠিক পথে চলছে তৃণমূল, সেটা বাংলার মানুষ দেখেছে। নারীবাদ সম্পর্কিত এত মনের মধ্যে এত ভালো এবং এত সুষ্ঠু একটা চেতনা হয়ে থাকে, তাহলে তারা সঠিক পথে সেই তদন্তকে এগিয়ে নিয়ে গিয়ে এই ইকোসিস্টেমটা, আরজিকর ইকোসিস্টেমটা যে কারণে অভয়াকে খুন হতে হলো, সেই ব্যক্তিগুলোকে বার করে এনে জেলের মধ্যে ঢোকাতে পারলো না কেন? রাজ্য পুলিশ প্রশ্ন করলে উনি আবার ওষুধ খান। ওনার বহুরূপী প্রতিভা, এটা অনুব্রত বাবুর এটা বহুরূপী প্রতিভা। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্ড করবার মতো সেই হুইপ তো এখন দলে নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। ভোটে দেখুন, কথা হচ্ছে সাধারণ নির্বাচনে জিততে পারে না, এদের জিততে হয় বাই ইলেকশনে। বাই ইলেকশন মানে ওই লুটপাট করে কোনোভাবে সেই ইলেকশন জিতবে। আজকে অনুব্রত জেলে যাওয়ার পর কাজল শেখ এসে সিংহভাগটা পাচ্ছে, দলের তোলার টাকাটা সিংহভাগ কাজল শেখের কাছে যাচ্ছে, সে কারণে অনুব্রত মণ্ডলের আপত্তি হচ্ছে এবং আচল অগ্রাধিকার পেয়ে গেছে, অনুব্রত মণ্ডল পিছিয়ে পড়েছে। বীরভূমের যে হুইপটা অনুব্রত মণ্ডলের হাতে ছিল, সেটা এখন কার্যত অনুব্রত মণ্ডলের হাত থেকে বেরিয়ে গেছে। শতাব্দী রায় ভাই গোটা এলাকাটা নিয়ে নিয়েছে, অনুব্রত মণ্ডল সামলাতে পারেনি। বা তাদের দলের নেতারা একের পর এক ক্রিমিনালগুলোকে ডিফেন্ড করছে, সে ভাষায় মানুষ ভোট বাক্সে এই তৃণমূল কংগ্রেস সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা দলটাকে জবাব। ঠাকুর প্রতিমার ভাষণটা একদিন পরে করলেও চলবে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে দাঁড়িয়ে একের পর এক দুর্গাপূজার প্যান্ডেলের ফিতে কাটতে পারে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কি বলবেন? যে লুঙ্গি বাহিনীর তো সিকিউরিটি গার্ডে পরিণত হয়েছে রাজ্যের প্রশাসন। রাজ্য পুলিশ আজকে লুঙ্গি বাহিনীর সিকিউরিটি গার্ড হয়েছে। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী যে কতটা জ্যোতিবাবুর যোগ্য ছাত্রী ছিলেন এবং বুদ্ধবাবুর বিরুদ্ধে যে কনস্পিরেসি জ্যোতিবাবু করেছিল, তা মুখ্যমন্ত্রী নিজের কাজ দিয়ে কার্যত স্পষ্ট করে দিচ্ছে। একদিকে যেমন দেখা যাচ্ছে বিজেপি বারবার নারী রক্ষা, নারী সুরক্ষা এই নিয়ে পথে নামছে, অপরদিকে কৈলাস বিজয়বর্গীয় তিনি বলছেন নারীরা দেবীর মতো, তারা যাতে ছোট পোশাক না পরে, ছোট পোশাকে একটা আপত্তি জানিয়েছে। সেই বিষয়ে কি বলবেন আপনারা? দেখুন, ওটা কৈলাস বিজয়বর্গীয়, উনি ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত জনপ্রতিনিধি। সেই ব্যক্তি যে কথা উল্লেখ করেছে তাতে তো ভুল কিছু বলেনি। আমি তো বলি না যে উনি ভুল কিছু বলেছে বলে, কারণ উনি তো আর অনুব্রতর মতো নিজের চরিত্রটাকে বার করে দেননি। উনি তো কাউকে কোনো রেপ থ্রেট দেননি। উনি নারীকে দেবীর সাথে তুলনা করে ছোট পোশাক পরার কথা বারণ করেছে, এটা ওনার ব্যক্তিগত মতামত। কিন্তু উনি তো আর কোনো প্রশাসনিক অধীনস্থ কোনো প্রশাসনের অধীনস্থ কোনো পুলিশ কর্তার সাথে তো উনি তার বাড়ির মা বোনকে তুলে এনে রেপ থ্রেট দেননি। তাহলে আমার মনে হয় কৈলাস বিজয়বর্গীয় যে কথা বলেছে সেটা তার একান্ত ব্যক্তিগত অভিমত, এবং তা নিয়ে যদি শাসক দল কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা কোনো বিরোধীরা এ নিয়ে কুৎসা, অপপ্রচার, অন্য অ্যাঙ্গেল, অন্য পার্সপেক্টিভ খুঁজে বার করে মনে করে যে এই অনুব্রত মণ্ডলকে ডিফেন্ড করবার এটাই সঠিক অস্ত্র, তাহলে ভুল রাজ্যে বাস করছে। বিজেপি কি কোথাও গিয়ে কি নারীর স্বাধীনতার কথা মানছে না? নারীকে স্বাধীনতা দিতে চাইছে কেন? কোথায় কোন জায়গায় নারীকে হস্তক্ষেপ করেছে? কোন জায়গায় নারী স্বাধীনতা হস্তক্ষেপ? দেখুন, নারী বিদ্বেষী বিজেপি নাকি নারী বিদ্বেষী তৃণমূল নাকি নারীদের ভোগ্যপণ্যে পরিণত করবার একদম সঠিক পথে চলছে তৃণমূল, সেটা বাংলার মানুষ দেখেছে। মানুষ বুঝতে পারছে আজকের দিনে। এর জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই যে ভাষায় অনুব্রতবাবু এই লিটন হালদারের বউ মা এবং বউকে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে বিজেপি কর্মসূচি নিয়েছে। যেই নারীদের যে অসম্মান করা হচ্ছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি নিয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল
যারা কোনোদিন কারোর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি আজ পর্যন্ত, কোনোদিন কারোর বাক স্বাধীনতায় আজ পর্যন্ত হস্তক্ষেপ করেনি। কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল বক্তব্য হচ্ছে তাদের স্বৈরাচারী শাসন এবং একনায়কতন্ত্রের কারণে। না না, যদি ফিরহাদ হাকিম নারীকে দুর্গার সাথে তুলনা করত তাহলে অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলতো না যখন গরু পাচার মামলায় সিবিআই এই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল। কারণ এই অনুব্রত মণ্ডল থেকে শেখ শাহজাহানের যে চরিত্র তা দিনের পর দিন একদম প্রকাশ্যে এসেছে। এই যে যারা আজকে দেবী দুর্গার সাথে তুলনা করছে তৃণমূল কংগ্রেসের পুরমন্ত্রী, আমি ওনাকে বলতে চাই, আচ্ছা তাপস পালকে আপনি চেনেন, যিনি বলেছিল নাকি এই তৃণমূল কংগ্রেসেরই তো দলটা করতো এবং সেই দলের বড় দুর্দণ্ড প্রতাপ নেতা ছিল, ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেবো? তখন মনে পড়েনি যে বাংলার নারীরা দুর্গা? যখন আরজি করে অভয়া মৃত্যু হলো তখন সঠিক পথে তদন্তটা চালাবার সময় মনে পড়েনি যে সেই অভয়া বাংলার দুর্গা? কেন? যদি এতটা ওনাদের এই নারীবাদ সম্পর্কিত এত মনের মধ্যে এত ভালো এবং এত সুষ্ঠু একটা চেতনা হয়ে থাকে, তাহলে তারা সঠিক পথে সেই তদন্তকে এগিয়ে নিয়ে গিয়ে এই ইকোসিস্টেমটা, আরজিকর ইকোসিস্টেমটা যে কারণে অভয়াকে খুন হতে হলো, সেই ব্যক্তিগুলোকে বার করে এনে জেলের মধ্যে ঢোকাতে পারলো না কেন? কেন এখনো অবধি 8 থেকে 9 দিন হতে চললো অনুব্রত মণ্ডলকে আমরা জেলের গারদের ভেতর দেখতে পাচ্ছি না? কেন? দেখুন, তৃণমূলে আপনি যদি 28 টাকার যে পাউচ আছে বা ওই 28 টাকার ওষুধ যদি আপনি খেয়ে নেত্রীর কাছে ক্ষমা চান এবং এই স্পেসিফিক্যালি এটা বলে যে আমি মমতা ব্যানার্জির পুলিশের কাছে ক্ষমা চাইছি, আমি দিদির পুলিশের কাছে ক্ষমা চাইছি, তাহলে আপনার 7 খুন মা। এই যে বলছেন বারবার অনুব্রতর বিরুদ্ধে আপনারা সরব হয়ে উঠে, উনি তো মানসিকভাবে শারীরিকভাবে খুব অসুস্থ। দেখুন, মানসিকভাবে কিংবা শারীরিকভাবে যদি অসুস্থ থাকে, বাংলো থেকে লিটন হালদারকে টেনে আনবার মতো তাহলে তো ওনার ক্ষমতাটা থাকে না। আর উনি যদি মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে তো ওনার বাড়িতে কেন রয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পাগলা গারদে পাঠাতে পারছেন না? উনি মানসিক যখন বিকারগ্রস্ত, তাহলে উনি বাড়িতে কেন বসে রয়েছেন? আর না, ওনার মাথায় কোনোদিনই অক্সিজেন যায় না। সিবিআই ধরলে অন্ডকোষে দোষ হয়ে যায়, আবার পুলিশ ধরলে নাকি রাজ্য পুলিশ প্রশ্ন করলে উনি আবার ওষুধ খান। ওনার বহুরূপী প্রতিভা, এটা অনুব্রত বাবুর এটা বহুরূপী প্রতিভা। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিফেন্ড করবার মতো সেই হুইপ তো এখন দলে নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মানে ওনাকে দলে কেউ মান্যতা দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাদে দলের প্রত্যেকটা নেতা নির্বাচিত হয়ে মানুষের ভোটে জিতে এসে আপনি দেখুন মন্ত্রিসভায় রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যে ভোটে হারার পরও নিজে মুখ্যমন্ত্রী হয়েছে। না, ভোটে দেখুন, কথা হচ্ছে সাধারণ নির্বাচনে জিততে পারে না, এদের জিততে হয় বাই ইলেকশন মানে ওই লুটপাট করে কোনোভাবে সেই ইলেকশন জিতবে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি। সাধারণ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানুষের ভোটে হেরেছিল, তা তো নন্দীগ্রামের ফলাফলে কার্যত স্পষ্ট। উনি যতই লোডশেডিংয়ের বাহানাধিকার যাই দিক, যে আপনার ভোট গণনা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট গণনা হয়েছিল, সেই ভোট গণনা কেন্দ্রেই পাশের দুটো বিধানসভার ভোট গণনা হয়েছিল। সেই দুটো বিধানসভায় তৃণমূল জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় হারে কী করে? লোডশেডিং হয়েছিল তো সেখানেও হয়েছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর উচিত জবাব বাংলার মানুষের কাছে দিতে হবে। এবার বাংলার মানুষের কাছে উনি দেবেটা কী করে? উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, উনি অনুব্রতকে তুলে আনলে অনুব্রত বীরভূমের যে মেশিনারি সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের এই দৌরাত্ম্য এবং এই লড়াই আজকের লড়াই না, বহুদিন আগের লড়াই। সে পুলিশকে বোম মারুন থেকে শুরু করে কি বলেনি অনুব্রত মণ্ডল, তখনও মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নিতে পারেনি। আজকে অনুব্রত জেলে যাওয়ার পর কাজল শেখ এসে সিংহভাগটা পাচ্ছে, মানে দলের তোলার টাকাটা সিংহভাগ কাজল শেখের কাছে যাচ্ছে, সে কারণে অনুব্রত মণ্ডলের আপত্তি হচ্ছে। এবার অনুব্রত মণ্ডল মিছিল করেছে, সেখানে হয়তো লিটন হালদার 12,000 কিংবা 10,000 কোনো একটা রিপোর্ট দিয়েছে। এবার সেখানে দেখতে পাওয়া গেছে যে কাজল শেখ যদি মিছিল করে, যা লোক হবে বা কোর কমিটির চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে আশিস ব্যানার্জি যারা রয়েছে তারা যদি মিছিল করে, তাহলে লোক হবে তার থেকে অনুব্রতর লোক কম হচ্ছে। তো এইটাও পুলিশের ওপর দিয়ে চাপাতে চাইছে যে পুলিশ যাতে ওই 12,000 বা 10,000 টাকে 24, 25 বা 30,000 বলে, যেমন কামারহাটির বিধায়ক মায়ের সাজে বলে বসে। আসে 10,000 লোক, বলে 1.5 লাখ লোক নিয়ে আমি লোক খাওয়াচ্ছি।
এরকমই বিষয়টা, তৃণমূলের বিষয়টা সবটাই ভণ্ডামি, এদের কোনো সত্যতা বলে কিছু নেই। তো এই জায়গায় কাজল অগ্রাধিকার পেয়ে গেছে, অনুব্রত মণ্ডল পিছিয়ে পড়েছে। বীরভূমের যে হুইপটা অনুব্রত মণ্ডলের হাতে ছিল সেটা এখন কার্যত অনুব্রত মণ্ডলের হাত থেকে বেরিয়ে গেছে। শতাব্দী রায় ভাই গোটা এলাকাটা নিয়ে নিয়েছে, অনুব্রত মণ্ডল সামলাতে পারেনি, পুলিশকে যে ভাষায় আক্রমণ করেছে। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি এরপরে ওনাকে পদক্ষেপ না নিতে পারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, কোন দিন না রাত্রেবেলা ফোনটা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ভাষায় জবাব দেয় অনুব্রত মণ্ডল, যে ভাষায় লিটন হালদারকে বলেছে। আচ্ছা, এই যে বারবার নারী সুরক্ষার কথা এই বঙ্গে আপনারা বলছেন বিজেপির তরফ থেকে, অপরদিকে দেখছি উত্তরপ্রদেশে আপনাদেরই একজন নেতা তিনি প্রকাশ্যে ব্লুফিল্ম করছেন, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়। দল সঠিক পদক্ষেপ নিয়েছে, দল পদক্ষেপ নিয়েছে। আপনি দেখুন, যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে হয়তো প্রশাসনও ব্যবস্থা নিয়েছে সেখানকার। তো কথা হচ্ছে দলের একটা জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের কাজ আমি তো সমর্থন করছি না, অথচ আপনারা অনুব্রত মণ্ডলকে আরে বাবা আমি তো সমর্থন করছি না। যে কেউ দল বল নির্বিশেষে যে ব্যক্তি এরকম কোনো একটা ইনসিডেন্টের সাথে যুক্ত থাকবে তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতেই হবে। আমি যদি বিজেপি করি, আমি তাহলে আমার দলেরও যদি কাউকে দেখতে পাই যে এরকম কোনো ঘটনার সাথে যুক্ত, আমি প্রতিবাদ করব না। আমি কি প্রতিবাদ করব না? নিশ্চয়ই দিয়েছে, কোথায় দেয়নি আপনি বলুন। দেখুন তৃণমূলের ব্যাপারটা, তৃণমূলের অভিযোগ, আপনি যদি তৃণমূলের অভিযোগ এখন আপনি যদি আমায় শোনাতে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তিনি মহিলা। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলতে পেরেছিল যে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। গোটা সন্দেশখালী চিৎকার করে বলছে যে আমাদের ভোগ্যপণ্যে পরিণত করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহান বাহিনীরা। কিন্তু সে অবস্থাতে দাঁড়িয়েও তো এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। দিনের পর দিন শাহজাহানকে চাষ করেছে এরা। তারপর মনে হচ্ছে জেসিবি, যারও এই হামিদুর রহমান শরিয়ত আইনের কথা বলেছিল, তো তাদেরকে সমর্থন জানিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনি দেখুন কার্যত পশ্চিমবঙ্গে কতগুলো এখনও রেপ কেস পেন্ডিং, 48,600-র ওপরে রেপ কেস পেন্ডিং এখন পশ্চিমবঙ্গে। আর আমি সেই মুখ্যমন্ত্রীর থেকে শুনবো আজকে না হয় প্রবল জনপ্রতিরোধ, আমাদের মহিলা বিধায়িকা অগ্নিমিত্রা পাল সেই জয়নগরের মহিষমারিতে গিয়ে লাগাতার রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছিল বলে সেই মেয়েটা যাকে রেপ করা হয়েছিল জয়নগরে 63 দিনের মাথায় চার্জশিট ফাইল হয়েছে, ফাঁসির সাজা হয়েছে। বাদবাকিগুলো কি হয়েছে? তার মানে এটাই পরিষ্কার যে যেখানে বিজেপি গিয়ে একদম সরাসরি প্রতিবাদ করবে, যেখানে জনপ্রতিরোধ গড়ে উঠবে, সেখানে মুখ্যমন্ত্রী মাথা নত করবে, মুখ্যমন্ত্রীর এই ক্রিমিনালগুলো মাথা নত করবে। তাই মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। আগামী দিন আপনি বুঝতে পারবেন এই প্রতিরোধ, এই প্রতিশোধ গড়ে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কার্যত এই অনুব্রত থেকে শুরু করে একের পর এক ক্রিমিনালগুলোকে ডিফেন্ড করছে, কিংবা তাদের দলের নেতারা একের পর এক ক্রিমিনালগুলোকে ডিফেন্ড করছে, সে ভাষায় মানুষ ভোট বাক্সে এই তৃণমূল কংগ্রেস সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা দলটাকে জবাব দেবে। 26 বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ফিরহাদ হাকিমের এই অভিযোগ রয়েছে যে হিন্দুত্বের জিকিরে ভোট হয় না, যেটা বিজেপি করছে। বিজেপি কোথাও গিয়ে বিদ্বেষ তৈরি করেছে দুটি ধর্মের মধ্যে, এবং তৃণমূল শ্রী চৈতন্যের মাটিতে প্রেম নিবেদন করবে, এটাই তাদের লক্ষ্য। দেখুন কার্যত তৃণমূল কংগ্রেস একটা জিনিস তো প্রমাণ করে দিয়েছে যে তারা জগন্নাথ দেবকে ওই রেশনের খাবারের মাধ্যমে, মানে যে রেশন রাজ্য সরকার দেয়, সেই মানে কেন্দ্র সরকারের পাঠানো রেশন যেটা রাজ্য সরকার দেয়, সেই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে যদি জগন্নাথ দেবকে বিলিয়ে দিতে পারে, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় দশমীর দিন নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে মহরমের জন্য ঠাকুর প্রতিমার ভাসানটা একদিন পরে করলেও চলবে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে দাঁড়িয়ে একের পর এক দুর্গাপুজোর প্যান্ডেলের ফিতে কাটতে পারে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কি বলবেন? আর এই হিন্দু মুসলমান ধর্মের মধ্যে বিদ্বেষ, এটা স্বয়ং ববি হাকিম করেছে। কে বলেছিল ভারতবর্ষের মাটিতে আমরা 17%, আমরা পশ্চিমবঙ্গে 33%, আমরা সংখ্যাগুরু হব? কারা বলেছিল শরিয়ত আইনের কথা? বিজেপি তো বলেনি।
বিজেপি তাদের নিজস্ব আইডিওলজি, তাদের নিজস্ব মতাদর্শের মতে বিজেপি হিন্দুদের পাশে ছিল, হিন্দুদের পাশে আছে, হিন্দুদের পাশে থাকবে। বিজেপি কোনোদিন সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেনি। বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি যদি করে থাকতো তাহলে করোনাকালে যে টিকাকরণ হয়েছিল সেটা বিজেপি হিন্দুদেরকে দিত, মুসলমানদের দিত না। কিংবা বিজেপি যদি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতো তাহলে যে রেশনটা আজকে হিন্দুরা পাচ্ছে সেটা হিন্দুরা নয় মুসলমানরাও পেত, মানে মুসলমানরা পেত না। এবং আবাস যোজনার ঘর, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই ঘর খালি হিন্দুরা পেত, মুসলমানরা পেত না। রেড রোডে আজকেও নামাজ আমরা দেখলাম, অথচ রামনবমীর দিন হনুমান চালিসা পড়ার জন্য যখন অনুমতি দেওয়া হলো না, মূল কথা কি জানেন তো, এই মমতা বন্দ্যোপাধ্যায় এতটা হিন্দু বিদ্বেষী সেটা ওই ওবিসি সংরক্ষণের নোটিফিকেশানে আমরা দেখতে পেয়েছি। গতকাল ওবিসি সংরক্ষণের যে নোটিফিকেশান আমাদের হাতে এসছে, ওবিসি এ এবং ওবিসি বি দুটো মিলিয়ে ওবিসি এতে দেখতে পেলাম আমরা প্রায় 90% অ্যাভাব মুসলিমদের দেওয়া হয়েছে, মুসলিম ওদের জাতিগুলোকে সংরক্ষণ দেওয়া হয়েছে, এবং ওবিসি বিতে প্রায় 65% অ্যাভাব, এবং গোটাটায় দেখতে গেলে আপনার প্রায় 66%-এর কাছাকাছি সংরক্ষণ দেয়া হচ্ছে। আর এই সংরক্ষণ দেয়া হয়েছে বলে মানে এই সংরক্ষণটা ওরা কার্যকর করতে পারছে না কেন? তার কারণ মানে এই সংরক্ষণটা যেহেতু ওরা মানে এই মুসলমানদের যেহেতু ওরা ইনক্লুশন করেছে, এই জন্য আমাদের যারা হিন্দু ওবিসি সম্প্রদায়ের লোকজনরা রয়েছে তারা জায়গা পাচ্ছে না মানে কি, তাই জন্য ওয়েস্ট বেঙ্গলের হায়ার সেকেন্ডারির রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। কতটা হিন্দু বিদ্বেষী এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা উনি প্রমাণ করে দিয়েছেন। এবার কথা কি দেখুন, মুখ্যমন্ত্রীর ব্যাপারটা হচ্ছে ওনার অ্যাপিজমেন্ট পলিটিক্স। ওনার কাছে শিক্ষা গুলি মারুক, স্বাস্থ্য গুলি মারুক, সব কিছু গুলি মারুক, আমার কাছে হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি প্রধান অগ্রাধিকার পাবে। আপনি ওবিসি সংরক্ষণ বলুন কিংবা আপনি অন্যান্য জায়গায় বলুন, ওই দিন আপনার হোলির দিন যেরমভাবে মুখ্যমন্ত্রী ডিফেন্ড করলো যে রাস্তায় পুলিশ নামিয়ে দিয়ে বলা হলো, পুলিশকে দিয়ে বলা হলো যে কোনো মুসলমানের গায়ে যাতে কোনো রকমের আবির থেকে শুরু করে কোনো রং না লাগে, এটা একদম 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 সরাসরি বলা হয়েছে। কুরবানি ধোয়ার জন্য সিভিক ভলেন্টিয়ারকে আদেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক আজকে লুঙ্গি বাহিনীর তো সিকিউরিটি গার্ডে পরিণত হয়েছে রাজ্যের প্রশাসন। রাজ্য পুলিশ আজকে লুঙ্গি বাহিনীর সিকিউরিটি গার্ড হয়েছে। আর তৃণমূলের আরেকটা সংগঠনে পরিণত হয়েছে। তৃণমূলের টিম বি সংগঠন হচ্ছে রাজ্য পুলিশ। তো তৃণমূলের টিম বি সংগঠনের কাজ হচ্ছে লুঙ্গি বাহিনীদের প্রোটেকশন দেওয়া। তো ওরা এখন তাই করছে। যে ভাষায় মুখ্যমন্ত্রী হিন্দুদের আক্রমণ করেছে এবং যেভাবে জগন্নাথ দেবের প্রসাদের মাথায় মুখ্যমন্ত্রী নিজের দাঁত কেলানো ফটো দিয়ে রাস্তায় সেই জগন্নাথ দেবের ওই দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে 20 টাকা দিয়ে ওই একটা গজা আর একটা প্যারা বিলিয়ে মানুষের মধ্যে এই হিন্দু ধর্মটাকে কার্যত ছেলে খেলার পর্যায়ে নামিয়ে এনেছে, তা থেকে এইটুকানি পরিষ্কার যে মুখ্যমন্ত্রী আর যাই হোক, মুখ্যমন্ত্রী হিন্দুদের মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী ওই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নেত্রী এবং এই রাজ্যের বসবাসকারী পাকিস্তানপন্থী এবং বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ ঘটিয়েছে, এই মুখ্যমন্ত্রীর রত্না বিশ্বাস জাকিরদের দিয়ে যাদেরকে অনুপ্রবেশ করিয়েছে, উনি তাদের নেত্রী, উনি বাংলার নেত্রী নয়। তাই বাংলার মানুষ প্রস্তুত 26 সালে মুখ্যমন্ত্রী ভোট পাবেন। ভোট তাদেরই পাবেন যারা ভারতবর্ষের মাটিতে থেকে দেশের বিরোধিতা করে, তাদের ভোটটা মুখ্যমন্ত্রী পাবেন। কিন্তু এই ভারতবর্ষের যারা পক্ষে, এই রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের বাংলার যারা পক্ষে, তারা এই মুখ্যমন্ত্রীকে একটাও ভোট দেবেন না। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ যেভাবে অপারেশন সিঁদুরকে নিয়ে মুখ্যমন্ত্রী কটূক্তি করেছে, যেভাবে নরেন্দ্র দামোদর দাস মোদির এই প্রত্যাঘাত, ভারতবর্ষের এই প্রত্যাঘাতকে মুখ্যমন্ত্রী নিজের রাজ্য পুলিশের মতো তো এখন মনে করেছে ভারতবর্ষের সামরিক বাহিনীকেও মনে করেছে নিজের রাজ্য পুলিশ। কারণ নিজের রাজ্য পুলিশগুলো তো এই টিএমসিপি নেতার সাথে বারাসাতে দাঁড়িয়ে দুশ্মন কা দুশ্মন হুমে নাচ করে, তো ওরা গুলি ফেলেছে, ওরা তো জানেই না। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন মানে কি তাই জানে না, ফেক ডিগ্রি নিয়ে ঘুরে বেড়ায় জর্জিয়ার, ঠিক আছে,
ডিগ্রিটারও কোনো দাম নেই, খালি ওই লুটপাট করে জিতে বসে পড়েছিল ওই যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, তাই জন্য ওই চেয়ারটুকুতে যতক্ষণ বসে আছে ততক্ষণ মুখ্যমন্ত্রী। এছাড়া ওনার যদি আপনি রেকর্ড দেখেন তারও কোনো দাম নেই। আর ওনার ক্যাবিনেটটা তো পুরো চোরেদের মন্ত্রিসভা, মানে যে মমতা ব্যানার্জি জর্জ ফার্নান্ডেজের মন্ত্রিসভা ত্যাগ করেছিল, আমি চোরেদের মন্ত্রিসভায় থাকি না, চোরেদের সমর্থন করি না, সে এখন নিজের একটা মানে কালোবাজারির মন্ত্রিসভা খুলে ফেলেছে। মানে বিধানসভার ভেতরে যদি যান, বিধানসভার ভেতরটা এখন মানে তৃণমূল কংগ্রেসের যারা পরিষদীয় দল এবং এমএলএ গণ রয়েছে তাদের ঘরগুলোতে আপনি গেলে মোটামুটি দেখতে পাবেন পুরো কালোবাজারি চলে। বিধানসভাটা হচ্ছে কালোবাজারির একটা আখড়ায় পরিণত করে দিয়েছে। ওই যেমন পটল, আলু, ভেন্ডি মিডিলম্যানগুলো কালোবাজারি করে, ওরকম কালোবাজারির কারখানায় পরিণত করেছে বিধানসভাটাকে। এবার বিষয় হচ্ছে সেই মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনি আজকে দাঁড়িয়ে মনে করেন তার থেকে আপনি ইতিবাচক কোনো পদক্ষেপ পাবেন, সেটা তো একদমই নয়। আর কার্যত এই অপারেশন সিঁদুরকে যে ভাষায় মুখ্যমন্ত্রী তার এমএলএকে, দেখুন আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মানে এই অপারেশন সিঁদুরকে নিয়ে প্রথম কটূক্তি কে করলো? আরএসপি থেকে আসা নেতা উদয়ন গুহ, যে প্রধানমন্ত্রী নাকি সিঁদুর বিক্রি করতে নেমেছে। তো তারপরে আস্তে আস্তে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলল। এবার আপনি যদি উদয়ন গুহ এবং মুখ্যমন্ত্রী দুজনকে একসাথে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী যে কতটা জ্যোতিবাবুর যোগ্য ছাত্রী ছিলেন এবং বুদ্ধবাবুর বিরুদ্ধে যে কনস্পিরেসি জ্যোতিবাবু করেছিল তা মুখ্যমন্ত্রী নিজের কাজ দিয়েই কার্যত স্পষ্ট করে দিচ্ছে। কারণ এ বুদ্ধি মুখ্যমন্ত্রীর বুদ্ধি না, এ ওই বাম জমানা থেকে ধার করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি। সেই বুদ্ধি দিয়ে উনি কাজ চালাচ্ছেন, পুরো সিস্টেমটাকে করাপ্ট করে দিচ্ছেন, গোটা সিস্টেমটাকে করাপ্ট করে দিচ্ছেন। স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, অন্ন বলুন, বস্ত্র বলুন, বাসস্থান বলুন, কিচ্ছু নেই বাংলার মানুষের। ভোটের সময় 2026 নির্বাচনে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে এই শিক্ষক সমাজ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের জনসাধারণ একটাই প্রশ্ন করবে, রাজা তোর কাপড় কোথায়? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।